নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে সারা দিন কার্যত সকলেই ব্যস্ত থেকেছেন সন্দেশখালির ঘটনা নিয়ে। এই ঘটনার যে তীব্র একটা প্রতিক্রিয়া চলছে গোটা রাজ্য জুড়ে, সকলেই বিরোধী পক্ষ, সরকার পক্ষ সবাই এই নিয়েই আলোচনা করছে। মিডিয়াতে শুধু সন্দেশখালি নিয়েই কথা হচ্ছে, কিন্তু এই আলোচনার আড়ালে কাকু, অর্থাৎ সেই বিখ্যাত বলুন কুখ্যাত বলুন কালীঘাটের কাকু, তিনি আবার নতুন করে খেলতে নেমে গেছেন। গোপনে সন্দেশখালি একদিকে ফোকাস করে দেওয়া হয়েছে, আর পিছনে চুপচাপ কিন্তু খেলা শুরু করে দিয়েছে কাকু। এবং সেই খেলার মূল উপজীব্য হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে এই যে নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলাটা কার্যত শেষ ল্যাপে পৌঁছে গেছে। বাঘের দণ্ডিকাটা শেষ, এবার একদম কিংপিংয়ের উপর ঝাঁপিয়ে পড়া শুধু সময়ের অপেক্ষা। সেই মামলাটাকে পুরোপুরি ঘেঁটে দেওয়ার প্রচেষ্টা শুরু হলো, এবং সেই ঘেঁটে দেওয়ার প্রচেষ্টায় একটা বড় অস্ত্র কাকুর, সেই বিচারপতি। কোন বিচারপতি? আপনারা জানেন যে কলকাতা আদালতে এখনও, কলকাতা হাইকোর্টে এখনও বিচারপতিরা রয়েছেন বলে এই রাজ্যে আইনের শাসন টিকে আছে। এবং সেই দিকে যেরকম একদিকে আমরা দেখতে পাই মাননীয়া জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস রাজাশেখর মান্থা, জাস্টিস জয় সেনগুপ্তর মতো মানুষদের, অন্যদিকে আর এক শ্রেণীর বিচারপতিরা আছেন যাদের নিয়ে আবার শাসক শিবিরে অসম্ভব সন্তুষ্ট। কেননা তাদের কাছে গেলেই অন্য সব মামলা ছেড়ে আগে এই সব নেতাদের মামলা শুনতে হবে, এই সব লোকেদের মামলা শুনতে হবে। এবং তারপর যে মামলার রায়ের বিষয়বস্তুই নয়, যে মামলাটা বিষয়বস্তু নয়, রায়ের মধ্যে সেগুলোকেও ঢুকিয়ে দিতে হবে যাতে বাণিজ্য পরিবার খুশি থাকে। তেমন বিচারপতিরাও রয়েছেন, আর সেরকমই এক বিচারপতির রায় নিয়ে তাকে হাতিয়ার করে এবার ময়দানে নেমে পড়েছেন এই কালীঘাটের কাকু। কি হয়েছে পুরো ব্যাপারটা আপনারা জানেন যে এই কাকুর কণ্ঠস্বর, তার মধ্যেই সমস্ত রহস্যটা লুকিয়ে আছে। এটা মোটামুটি রাজ্যবাসীর কাছে ক্লিয়ার হয়ে গেছে। এমনকি ওই ভাঁড় ভাইপো আর তার পাজি পিসি, তারাও খুব ভালো করে জানে যে একবার এই কালীঘাটের কাকুর যদি কণ্ঠস্বরটা নেওয়া হয় তাহলে আর রক্ষা নেই। এবার 2-2 4 হয়ে যাবে, এবং যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আদালতের নির্দেশ আসবে, ঘাড় ধরে ওই ভণ্ড ভাইপোটাকে তুলে নিয়ে এসো, ওই অনুব্রতের পাশে তিহারের জেলে গড়াগড়ি খাওয়াও। আর সেই জন্য কাকুর কণ্ঠস্বর নেওয়া থেকে আটকাতে কি না কি নাটক হয়েছে। প্রথমেই আমরা দেখলাম যে মুহূর্তে এই রায়টা হলো, তারপরই আনফর্চুনেটলি কালীঘাটের কাকুর স্ত্রীর মৃত্যু হলো। সেটাও কি রহস্যজনক নয়? সেটাও কি কাকুতালীয়? যাই হোক, সেটা পরবর্তীকালে তদন্তের আওতায় আসবে কি আসবে না পরের কথা। এবার যেটা নিয়ম হচ্ছে যে 3 দিনের প্যারোল পাওয়া যায়। জেলবন্দি অবস্থায় কারোর যদি পরিবারের আত্মীয় বিয়োগ হয় তাহলে 3 দিনের প্যারোল পাওয়া যায়। প্রাথমিকভাবে সেই প্যারোলটা দেওয়া হলো। যে মুহূর্তে সেই প্যারোলের শেষ দিন হলো, সেই বিচারপতির কাছেই, সেই একজন বিশেষ বিচারপতির কাছেই কাকুর দলবল চলে গেল। যে মুহূর্তে কাকুর দলবল সেখানে চলে গেল, তাকে 16 দিন আরও এক্সট্রা, অর্থাৎ মোট 19 দিনের প্যারোল তাকে দিয়ে দেওয়া হলো। এই 16 দিনের মধ্যে যে কি হলো কেউ কিচ্ছু জানে না। প্যারোল থেকে কাকু ফেরত এলো, অমনি তার হৃদযন্ত্রের সমস্যা দেখা দিল। সেই নিয়ে এক প্রস্ত টালবাহানা চলল, এবং তারপর এক বেসরকারি হাসপাতালে কাকুর হার্টের অপারেশন হলো। যে মুহূর্তে হার্টের অপারেশন করে কাকু আবার প্রেসিডেন্সি জেলে ফেরত এলো, সব কিছু ঠিকঠাক, কোথাও কোনো প্রবলেম নেই। কিন্তু ইডি হানা দিয়ে দিল কাকুর কোম্পানিতে। অমনি কাকুর বুকে হঠাৎ ধরফরানি, চোখ উল্টে গেল, কথা বলতে পারছে না, অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। সাথে সাথে প্রেসিডেন্সি জেল তাকে পাঠিয়ে দিচ্ছে SSKM-এ। আর সেই SSKM-এ ঢোকার সময় কাকু, যখনই তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার ঘরে, আপনার কোম্পানিতে তো ইডি ঢুকে গেছে, তোর বাপের কিরে, বাপান্ত করে সাংবাদিকদের খেস্তি খাস্তা শুরু করে দিলেন। আর তারপর এই কাকু 4.5 মাস ধরে পড়ে আছে SSKM-এ। যতবার ইডি স্যাম্পেল নিতে যায়, ভয়েস স্যাম্পেল নিতে যায়, ততবার ইডিকে আটকে দেওয়া হয় SSKM কর্তৃপক্ষের তরফে। কাকু নাকি ভয়ানক অসুস্থ, এত অসুস্থ যে কিছুতেই কিছু হচ্ছে না। এদিকে আদালতের রায় আছে, কিন্তু ভয়েস স্যাম্পেল টেস্টিং করাতে হবে। এই ঘটনা মোটামুটি সকলেরই জানা। এরপর যখন ইডি ফাইনালি ট্রাই করে, বলা হয় ভয়ঙ্কর মানসিক চাপে আছেন, মানসিক রোগে আছেন কালীঘাটের কাকু, এবং এমন একটা টেস্টিং দেওয়া হয় যেটা ওই SSKM-এ হওয়া সম্ভব নয়। যন্ত্র আছে, কিন্তু নবান্নকে গত 10-12 বছর ধরে আবেদন জানানোর পরও সেই যন্ত্র চালাবার লোককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি।
বাইরে থেকে করাতে গেলে মোটা টাকা লাগবে। ফলে জেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলো, এই টাকা কে দেবে? জেল কর্তৃপক্ষ বললে এত টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নেই, চিঠি চালাচালি চলবে। আর এই অবস্থায় কাকুকে মাঝখানে ঝুলিয়ে রাখা হবে। কাকু মাঝখানে ঝুলিয়ে থাকলে আর ভয়েস স্যাম্পল টেস্টিংটা হবে না, কাকু সুস্থ কি সুস্থ না এটা বলবে না। এই অবস্থায় রুদ্ধদ্বার একটি শুনানির ব্যবস্থা করেন জাস্টিস অমৃতা সিনহা। পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আর এইখানে তার হাতে একটা মারাত্মক অস্ত্র চলে আসে। কি মারাত্মক অস্ত্র চলে আসে? না, ওই SSKM হাসপাতালেরই এক ডাক্তারবাবু, তার নামটা আমি বলছি না, নামটা জানি, জিপি, যদি শর্ট ফর্ম বলেন জিপি, সেই ডাক্তারবাবু তিনি একটা জবানবন্দি দেন। তিনি বলেন যে মেডিকেল সায়েন্সের হিসেবে এমন কোনো শারীরিক জটিলতা নেই যে কাকু এই ভয়েস স্যাম্পল টেস্টিংটা দিতে পারবে না। এবং সেটাকে এক্সিকিউট করানোর জন্য কালকেই আপনারা জানেন সেই যে গোপন নির্দেশনামা সেটাকে ফাইনালি আপলোড করা হয়েছে, সকলেই মোটামুটি জেনে গেছেন। জাস্টিস অমৃতা সিনহা বলেন যে একদম টাইম বেঁধে এটাকে এক্সিকিউট করাতে হবে। এবং সেই ব্যাপারে এই SSKM-এর যে অধিকর্তা আছে, ইডির আধিকারিক, ওখানে যারা এই টেস্টটা করবে সকলকে নির্দেশ দেওয়া যায় এবং বলা হয় যে এখানে ওই রিটেন কপি যেটা হবে সেটার বেসিসেই কিন্তু করতে হবে এবং সেটা ইমেল করে SSKM কর্তৃপক্ষকে পাঠিয়ে দিতে হবে। ফলে রাত্রিবেলায় ঘাড় ধরে কাকুকে নিয়ে গিয়ে ভয়েস স্যাম্পল টেস্টিংটা করিয়ে নেওয়া হয়। আর যে মুহূর্তে ভয়েস স্যাম্পল টেস্টিংটা করানোর কথা ওঠে, সাথে সাথে ভাইপো আর পিসির হৃৎপিণ্ড দুমদাম করে বাঁচতে শুরু করে। সর্বনাশ, সর্বনাশ, আর বাঁচা গেল না, এবার আমাদের ঘাড় ধরে তুলে নিয়ে যাবে। আর সেই জন্য সেটাকে আটকাবার একটা চেষ্টা হয়। কিন্তু যে মুহূর্তে জাস্টিস সিনহা রায়ের কপিটা তাদের কাছে পৌঁছয়, যেখানে বলা আছে এই প্রসেসটা যে আটকাবে আদালত অবমাননার দায়ে পড়বে এবং আদালত তারপর তার যা প্রসিডিংস করা সেটা করবে, আদালত অবমাননার জন্য যা যা করা সেটা করবে। ফলে কাকুকে আটকানো যায় না, তুলে নিয়ে যায়, টেস্টিং করায়, কাকুকে নিয়ে চলে আসে। এতদিন যে ঢপবাজিটা চলছিল, এতদিন যে মিথ্যাচারটা চলছিল, আমার আপনার ট্যাক্সের পয়সায় একটা ফেরেববাজ, চিটিংবাজ, তোলাবাজ, তাকে চিকিৎসা করানো হচ্ছিল 5 স্টার ফেসিলিটি দিয়ে, চিকিৎসার নামে তাকে মোচ্ছব করতে দেওয়া হচ্ছিল, সেই সব কিছু ভেসে গেল ওই একটা রাত্রে। ব্যাস পরের দিন সকালেই ডিভিশন বেঞ্চে ছুটেছিল কাকুর আইনজীবীরা। লোকে বলছে আসলে কাকুর আইনজীবী নয়, ও ভাইপো বাহিনী পাঠিয়েছে তাদেরকে। কেননা এই ঘটনার পর কাকুর তো যা হওয়ার হয়ে গেছে, শুভেন্দু অধিকারীর কথায় ফিনিশ, ও আর নতুন করে বলার কিছু নেই। এইবার যদি সেখানে বাঁচা যায়, ডিভিশন বেঞ্চ মাননীয় সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে যান এবং ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দেয় যে দেখো বাবু, এক, তার শারীরিক অসুস্থতা বলে এতদিন আটকানো ছিল, সেটার কোনো ব্যাপার নেই। 2, এখানে আদালতের নির্দেশ আছে। 3, এটা এক্সিকিউট করা হয়ে গেছে, আমার কাছে আর কি চাইতে এসছো তোমরা? তখন বলে যে না, আমরা একটা জিনিসই চাইতে এসেছি, সেটা হচ্ছে যে এটা আমাদের কথা না শুনে টেস্টিংটা করা হয়েছে, এটাকে আটকাতে হবে, এই টেস্টিংটা ভ্যালিড টেস্টিং নয়, এইটা রায় দিতে হবে। বলে এটা আমি করতে পারবো না, যে বেঞ্চে মামলা হচ্ছে সেই বেঞ্চে চলে যাও। ফলে সেদিনকে দুপুরবেলাতেই জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চেই একটা শুনানি ছিল, 1:10 ছিল সেই শুনানির টাইম এবং সেখানে জাস্ট আপডেট নেওয়া হয় যে যেটা কালকে তিনি অর্ডার দিয়েছিলেন সেটা এক্সিকিউট হয়েছে কি হয়নি। সেখানে ওই কাকুর আইনজীবী ঢুকে পড়ে অনেক কিছু বলার চেষ্টা করেন, পাত্তাও দেননি। জাস্টিস সিনহা বললেন আপনার কথা শুনবো কেন, আপনি কে? বলে না, এর ফলে এই আপনার রায়ের ফলে আমার মক্কেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বলে অ্যাপ্লিকেশন করুন, আপনি যদি পার্টি হন তারপর আপনার কথা শুনবো। তা সত্ত্বেও অনেক কিছু বলতে চান যে না না আর এটা নিয়ে ফার্দার কোনো অর্ডার দেবেন না। জাস্টিস সিনহা ওদিকে কর্ণপাত করেননি, তিনি তার মতো জাস্ট যেটা আপডেট করা সেটা করে দিয়ে লাঞ্চ ব্রেকে চলে যান। ফলে বুঝতে পারেন যে এইখান দিয়ে আর কোনো রকম কিছু করা সম্ভব হবে না। এইবার রায়ের কপিটা কালকে সন্ধ্যাবেলায় আপলোড হয়েছে। সেই রায়ের কপির পরিপ্রেক্ষিতে আজকে ওই কালীঘাটের কাকু একটা অ্যাপিল করেছিল জামিনের জন্য। ডিসেম্বরে ছুটি পড়ার আগে, ক্রিসমাস আর বড়দিনের ছুটিতে 23 তারিখ থেকে ছুটি ছিল কোর্ট, 2 তারিখ আবার খুলেছে। তো সেই ছুটি পড়ার আগে কালীঘাটের কাকু একটা আবেদন করেছিল। তিনি নাকি এত অসুস্থ যে তার আর SSKM হচ্ছে না, তাকে বাড়িতে ছেড়ে দিতে হবে এবং ইডি তার তীব্র বিরোধিতা করে। তখন SSKM কর্তৃপক্ষের তরফ থেকে তার সমস্ত মেডিকেল রিপোর্ট আজকে 5 তারিখ কোর্টে জমা দিতে বলেন এক বিচারপতি, যার এজলাসে মামলাটা ছিল। সেইখানেই একটা রায় বার করে নেওয়া হয় যে এই যে কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস স্যাম্পল টেস্টিং করা হবে, সেই ভয়েস স্যাম্পল টেস্টিংটার অর্ডার এসেছে CBI এর কোর্ট থেকে। CBI বা
ওই যেটা যেই কোর্টগুলো হয় আর কি, তো সেটা অ্যাকচুয়ালি স্ট্যাটাসের দিক থেকে হাইকোর্টের থেকে লোয়ার গ্রেডের কোর্ট। তো ওই কোর্টের অর্ডার অনুযায়ী কোনো এরকম ভয়েস স্যাম্পল টেস্টিং করা যাবে না, সেই বিচারপতি দুম করে রায় দিয়ে দেন এবং সেখানে বলেন যে আদালতের অর্থাৎ এই কোর্টের পারমিশন না থাকলে সেই টেস্টিং করা যাবে না। সেই রায়ের কপিটা নিয়ে, মানে এই মেডিকেল টেস্টের রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেখানে হঠাৎ করে হয়ে গেল যে নিম্ন আদালত কেন বলেছে যে ভয়েস স্যাম্পল টেস্টিং করাতে হবে, ফলে সেখান থেকে নিয়ে আবার ডিভিশন বেঞ্চে চলে গেছে কাকুর আইনজীবীরা এবং সেখানে গিয়ে তাদের দাবি হচ্ছে যে এই পার্টিকুলার বিচারপতির রায় রয়েছে যে নিম্ন আদালতের রায়টা নাকি ভ্যালিড নয়, ওখানে যে ভয়েস স্যাম্পল টেস্টিং করাতে বলা হয়েছে সেটা ভ্যালিড নয়। ফলে মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা তিনি এইটা কি করে করলেন এবং তাদের বক্তব্য হচ্ছে আমাদেরকে পার্টি করতে হবে, আমাদের কথা শুনতে হবে এবং আমরা যদি এগ্রি করি তারপরেই আমাদের ভয়েস স্যাম্পল টেস্টিং নেওয়া যাবে। ভাবুন একবার পিসির বাড়ির আবদারটা, মানে আজকাল রাজ্যে তো মামার বাড়ির আবদার চলে না, পিসির বাড়ির আবদার চলে। তো সেই পিসির বাড়ির আবদার, একজন অভিযুক্ত, সেই অভিযুক্ত কি করবে না করবে সেটাও তার মর্জি মতো করে হবে, আদালত কোনো বিচার করতে পারবে না। তো বলছে নিম্ন আদালতের রায় ছাড়া, এখানে তো হাইকোর্ট তো মনে করেছে যে তার ভয়েস স্যাম্পল টেস্টিংটা করার দরকার আছে, কেননা সেটা না হলে এই মামলাটা এমন একটা জাংচারে দাঁড়িয়ে আছে, সেই মামলাটা প্রসিড করছে না। অর্থাৎ ওই আবার পুরো ব্যাপারটা ঘেঁটে দেওয়ার চেষ্টা। এটা নিয়ে ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চ সেই মামলাটা অ্যাকসেপ্ট করেছে, সেখানে কদিন শুনানি হবে, যখন শুনানি হবে তখন আর এই জাস্টিস সিনহার বেঞ্চে শুনানি করতে দেওয়া হবে না। আপনারা জানেন যে আগামী 10 তারিখ জাস্টিস সিনহা সেদিনকে কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠিয়েছেন, তার মধ্যেই কিন্তু এই যে ভয়েস স্যাম্পল টেস্টিংটা করা হয়েছে সেটার সঙ্গে ওই অডিও ক্লিপের ম্যাপিং এসবের ব্যাপার আছে, সেই টেস্টিং রেজাল্ট চলে আসার কথা। যদি সেইটা এসে যায় তাহলে সেদিনকে কি কোনো বড়সড় তিনি স্টেপ নিতে চলেছেন, বড়সড় কোনো নির্দেশ দিতে চলেছেন, যে কারণে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তিনি ডেকে পাঠিয়েছেন, যে করে ওই ডেটটাকে ক্রস করাতে হবে, সেই জন্য এই মামলাটা করিয়ে দেওয়া হচ্ছে। এখন বলবে যে এই কোর্টে মামলা চলছে, এটা এখন শুনানি করা যাবে না। অদ্ভুত, মানে খেলার একটা চেষ্টা চলছে এবং তারপরে এখানে হয়ে গেলে আবার সুপ্রিম কোর্ট চলে যাবে, টাইম কিল করো। সুতরাং এইদিকে যখন সন্দেশখালি হচ্ছে, পিছনে কিন্তু কলকাতা হাইকোর্টের সেই স্পেশাল বিচারপতি, মানে কাকুর জামিন সেই বিচারপতি, কাকুর প্যারোল চাই সেই বিচারপতি, এই বাণিজ্য ফ্যামিলির যা কিছু প্রবলেম হোক, আমার খবর বেশি করে সংবাদ মাধ্যম দেখাচ্ছে কেন, এখানে চলে গেল। আমার এখানে রক্ষা কবচ দেওয়া হোক, সেই বিচারপতির কাছে চলে গেল। আমার বাড়ির সামনে দিয়ে এই যে ছেলেগুলো চাকরি আমরা চুরি করে নিয়েছি তারা মিছিল করবে কেন, সেই বিচারপতির কাছে চলে গেল। আর প্রত্যেক ক্ষেত্রে সেই বিচারপতি বলবে হ্যাঁ তোমরাই ঠিক, বাণিজ্য ফ্যামিলির উপরে কিচ্ছু নেই, ভগবানের উপরে যদি সত্য কিছু থাকে সেটা বাণিজ্য ফ্যামিলি, তাদের সমস্ত কিছু মাপ, যা বলবে সেটাই আইন, যা বলবে সেটাই নিয়ম, যা বলবে সেটাই কানুন, তার কাছেই চলে যাবে। সে এরকম অদ্ভুত একটা রায় দেবে আর সেইটা নিয়ে গিয়ে ডিভিশন বেঞ্চে গিয়ে পুরো প্রসেসটা ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন ডিভিশন বেঞ্চের হিয়ারিংয়ে শেষ পর্যন্ত কি হবে, কি ডেট দেবে, শোনা হবে না জানা নেই, কিন্তু যেহেতু একটা এরকম ছুতো পেয়ে গেছে, এবার এইটা নিয়ে এই সুপ্রিম কোর্ট সেই বেঞ্চ এইসব করার চেষ্টা করা হবে। অর্থাৎ এই যারা বলছেন যে ইডির এত সময় লাগছে কেন, ইডি কেন কোনো কিছু করছে না, কিভাবে পুরো জিনিসটা ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভাবুন। যদি কাকুর সম্মতিই না থাকতো সেদিনকে ভয়েস স্যাম্পলটা দিল কেন? যদি এই নিম্ন আদালতের রায় কার্যকর হবে না, তাহলে এইটা তো হয়েছে 4.5 মাস, এই 4.5 মাস ধরে এসএসকেএমে ঘাপটি মেরে পড়ে আছে কেন এর আগে অ্যাপ্লিকেশন করেনি? কোনো উত্তর নেই। কিন্তু একটাই কথা হচ্ছে, যে করে হোক মামলাটাকে ঘেঁটে দাও। আসলে এই ভণ্ড ভাইপো বুঝে গেছে তার দৌড় শেষ। এইভাবে যে কটা দিন জেলের বাইরে থাকা যায় আর কি, যেদিনকে এই দরজাগুলো বন্ধ হবে তো পা ধরে ছ্যাঁচড়াতে নিয়ে গিয়ে জেলে পুড়বে। আর তাই এইভাবে কাকুকে দিয়ে খেলার চেষ্টা হচ্ছে। তো বন্ধুরা, এই গেল কাকুর আপডেট আজকে। নতুন করে আবার ঘোঁট পাকানোর চেষ্টা হচ্ছে, দেখি এই মামলায় আবার কি হয়। তবে যেটাই হোক সেটা আপনাদের সামনে আপডেট নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু হঠাৎ করে কাকুর চেগে গিয়ে এই ধরনের একটা করার চেষ্টা এবং পিছনে ভাইপোর হাত আছে বলে যে জল্পনাটা ছড়িয়েছে, সেই নিয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।